1966 সালের জানুয়ারি মাস কি ভারতবাসীর কাছে কালো দিন? এমন প্রশ্নই ঘুরে ফিরে আসছে 2026 সালেও। যে সময় ভারতবাসী পরমাণু বোমায় স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে, তাকে কি সমূলে বিনাশ করেছিল বিদেশি গুপ্তচর সংস্থা? এমন বিষয় নিয়ে হাজারো প্রশ্নচিহ্ন উঠে আসছে। এবারে প্রশ্ন হলো, ইতিহাস বলছে 1939 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা হোমি জাহাঙ্গীর ভাবা ভারতবর্ষে ফিরে আসেন। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, টালমাটাল পরিস্থিতি সমগ্র বিশ্ব জুড়ে। কিন্তু হোমি জাহাঙ্গীর ভাবা থামার পাত্র নন। তিনি ভারতবর্ষকে শক্তিশালী করার জন্য ইতিমধ্যেই তার অত্যন্ত কাছের মানুষ জওহরলাল নেহরুকে বোঝাতে চেষ্টা করেন যে ভারতবর্ষ যদি পরমাণু বোমায় স্বয়ংসম্পূর্ণ হয়, সেই ক্ষেত্রে ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে ঘুরে বেড়াতে পারবে। কিন্তু জওহরলাল নেহরু কখনোই চাননি যে পরমাণু বোমা ভারত তৈরি করুক। এই করতে করতে ইতিমধ্যেই 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকা 6 আগস্ট হিরোশিমা শহরের উপর পরমাণু বোমা নিক্ষেপ করে। সেই বোমাটির নাম ছিল লিটল বয়। এরপর ঠিক 3 দিনের মাথায় 9 আগস্ট আবার নাগাসাকি শহরের উপরে পরমাণু বোমা নিক্ষেপ করে। সেই শহরটিও মুহূর্তে ধ্বংস হয়ে যায়। সেই বোমাটির নাম ছিল ফ্যাটম্যান। লিটল বয় এবং ফ্যাটম্যানের দাপটে সারা বিশ্ববাসী দেখেছিল কিভাবে সমাজের সবচাইতে উন্নত প্রাণীকে শেষ করে দেওয়া যায় নিমেষে। পরমাণু বোমার দাপটে সারা বিশ্বে যুদ্ধ থেমে যায়। সঙ্গে সঙ্গে রাশিয়া চেষ্টা করে যে তারা পরমাণু বোমায় সমৃদ্ধ হোক। মাঝে 1962 সালে ভারত চীন যুদ্ধ আয়োজিত হয়। সেই যুদ্ধে ভারতের ক্ষতি হয়েছিল। জওহরলাল নেহরু হোমি জাহাঙ্গীর ভাবাকে সম্মতি দেননি পরমাণু বোমা তৈরিতে, যদিও এরই মাঝে কানাডার সহায়তায় হোমি জাহাঙ্গীর ভাবা পরমাণু রিঅ্যাক্টর তৈরি করে ফেলেন, যা নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়। ইতিমধ্যেই 1964 সালে চীন পরমাণু বোমা তৈরিতে প্রথম ঘোষিত রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়। তার মাঝে সোভিয়েত রাশিয়াও পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে তখনও পর্যন্ত সারা বিশ্বের 3টি রাষ্ট্র পরমাণু বোমা শক্তিধর হয়। এরপর শুরু হয় পরমাণু বোমা যেন আর কোনো দেশ তৈরি করতে না পারে, বিশেষ করে ভারতবর্ষ। সেই কারণে 1965 থেকে 68 সালের মধ্যে নন প্রলিফারেশন ট্রিটি নামের একটি চুক্তি সংগঠিত করার চেষ্টা করে এই 3টি উন্নত রাষ্ট্র। তাদের ধারণা ছিল ভারত ধীরে ধীরে এগিয়ে চলেছে পরমাণু শক্তির উৎসের খোঁজে। 1965 সালের ডিসেম্বর মাসে জওহরলাল নেহরুর তিরোধান ঘটে। তার মৃত্যুর পর দিল্লির মসনদে বসেন লাল বাহাদুর শাস্ত্রী। তিনিও চাননি ভারতবর্ষ পরমাণু বোমায় শক্তিধর রাষ্ট্র হয়ে উঠুক। কিন্তু সারা বিশ্বে ঠান্ডা যুদ্ধের পর পরমাণু বোমা তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন লাল বাহাদুর শাস্ত্রীও। তিনি সম্মতি দেন হোমি জাহাঙ্গীর ভাবাকে যেন তিনি পরমাণু বোমা তৈরির লক্ষ্যে এগোতে শুরু করেন। সেই সময় হোমি জাহাঙ্গীর ভাবা বলেছিলেন 10 থেকে 15 কোটি টাকা ব্যয়ে ভারতবর্ষ 50টি পরমাণু বোমা তৈরি করতে পারে। হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু হয়। এরপর ইতিমধ্যেই হোমি জাহাঙ্গীর ভাবার নাম নোবেল প্রাইজের জন্য 5 বার নমিনেশন যায়। মাঝে হোমি জাহাঙ্গীর ভাবা যখন পরমাণু বোমা তৈরির লক্ষ্যে জেনিভা কনভেনশনে যাচ্ছেন, সেই দিনও স্থির হয়ে যায়। দিল্লি থেকে 707 বোয়িং বিমানে চড়ে হোমি জাহাঙ্গীর ভাবা সহ 117 জন যাত্রী নিয়ে 1966 সালের 24 জানুয়ারি দিল্লি থেকে লন্ডনগামী একটি বিমান রওনা দেয়। তার 3টি স্টপেজ ছিল। প্রথমটি মুম্বই, দ্বিতীয়টি বেইরুট, 3 নম্বর স্টপেজ জেনিভা এবং চতুর্থ লন্ডন। এই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলে পাইলট বার্তা পাঠায় তাদের বিমান 19,000 ফুট উঁচুতে চলছে। আকাশ মেঘলা থাকলেও তারা দেখতে পাচ্ছে। 19,000 ফুট থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোল বোর্ড নির্দেশ দেয় তুমি খানিকটা নামতে পারো, তবে যে সময় বৃষ্টি চলছে সেই আবহাওয়ায় তুমি নামবে না। সেই সময় ওই বিমানের ক্যাপ্টেন ছিলেন বিখ্যাত পাইলটদের মধ্যে একজন জে.টি. ডিসোজা। সেই সময় বিমান 3,000 ফুট নিচে নামার পর মাউন্ট ব্লতে ধাক্কা খায়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে পাহাড়ে ধাক্কা খেয়েছিল ওই বিমানটি, সেই পাহাড় সম্পর্কে কেন অবহিত করেনি এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং পাইলটও কেন উপলব্ধি করতে পারেননি। এইবারে প্রশ্ন উঠেছে, তবে কি এটা নাশকতা ছিল? হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যুর ঠিক 13 দিন আগে 11 জানুয়ারি 1966 সালে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তাশখন্দ চুক্তি করতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যান। কেউ কেউ বলেন তার গলায় মুরগির হাড় ঢুকে মারা গিয়েছিল, কিন্তু রিপোর্ট বলছে তিনি সেই সময় হার্ট অ্যাটাক হয়ে মারা যান। প্রশ্ন হলো যে মানুষটি পরমাণু বোমা তৈরির নির্দেশ দিয়েছিলেন হোমি জাহাঙ্গীর ভাবাকে, মাত্র 13 দিনের ব্যবধানে দুজনেরই মৃত্যু হলো। হোমি জাহাঙ্গীর ভাবা এমন এক ব্যক্তিত্ব ছিলেন যে মানুষটি বলেছিলেন মাত্র 18 মাসের মধ্যে 50টি পরমাণু বোমা ভারতকে তৈরি করে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত করবেন।
1966 সালে হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যুর পর যে পরমাণু বোমা তৈরিতে মাত্র 18 মাস সময় লাগতো তা তৈরি করতে আরও 8 বছর পিছিয়ে যেতে হয় ভারতবর্ষকে। ভারতবর্ষ 1974 সালে প্রথম পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায়। 1974 সালে লাফিং বুদ্ধ তার নাম ছিল। এরপর 1998 সালে পাহাড়ে পরমাণু বোমা ফাটিয়ে ভারতবর্ষ সারা পৃথিবীর শিরোনামে চলে আসে। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। পরবর্তীতে রেড়ে করে উঠলেও কিন্তু সেই দেশ কখনো থামেনি। সেই দেশকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে গিয়েছে ভারতবর্ষের বাকি বিজ্ঞানীরা। কিন্তু প্রশ্ন হলো, একই মাসে পরমাণু বোমা যে মানুষটি তৈরি করতে গিয়েছিলেন সেই হোমি জাহাঙ্গীর ভাবা এবং লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু আজও রহস্যে মোড়া। 2008 সালে রবার্ট ডি ব্রাউন সারা পৃথিবীতে সাড়া ফেলে দেয়। হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু মোটেই দুর্ঘটনা ছিল না। পরিকল্পনা করে সিআইএর লোকেরা এমন ঘটনা ঘটিয়েছে। দূর নিয়ন্ত্রিত মিসাইল ছুড়ে এমনটি ঘটিয়েছে। 2008 সালে সাংবাদিক গ্রেগরি ডগলাস নামের এক ব্যক্তি প্রথম হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু নিয়ে অসংখ্য প্রশ্নের অবতারণা করেন। 1950 সালে যে বিমান দুর্ঘটনা ঘটেছিল মাউন্ট ব্ল পাহাড়ে, ঠিক 16 বছরের মাথায় 1966 সালে পুনরায় একই কায়দায় বিমান দুর্ঘটনা ঘটে সেই মাউন্ট ব্লতেই। সেখানে হোমি জাহাঙ্গীর ভাবা সহ 117 জন যাত্রীর মৃত্যু হয়েছিল। এখানে প্রশ্ন তুলেছেন গ্রেগরি, প্রকৃত ঘটনা কেন উদ্ঘাটিত হয়নি? আবহাওয়া খারাপের কথা বলে উদ্ধার হয়নি যে গুরুত্বপূর্ণ জিনিস, তা হলো ব্ল্যাক বক্স। বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবার দেহ যেমন উদ্ধার হয়নি, ঠিক তেমনি যে সমস্ত যন্ত্রাংশ উদ্ধার হয়েছে ওই বিমানের নয় বলেও প্রশ্ন তুলেছেন ওই সাংবাদিক। পরবর্তীতে 2016 সালে ঠিক একই প্রশ্নের অবতারণা করেছেন নানান বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যুকে কেন দূরে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল এবং সেই সময় ভারত সরকার কেন চাপ দেয়নি এই রহস্য উদ্ঘাটনে। তাই সাধারণ মানুষের ধারণা, কেন সেই সময় কোন কোন দেশ চায়নি ভারতবর্ষ পরমাণু বোমায় স্বয়ংসম্পূর্ণ হোক, অথচ অ্যাটমিক এনার্জির চেয়ারম্যান হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু যে একটি যুগের অবসান ঘটিয়ে দিয়েছে তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। এবারে প্রশ্ন যে কোন কোন দেশ সেই সময় চায়নি যে ভারত পরমাণু বোমায় স্বয়ংসম্পূর্ণ হোক। প্রথম চায়নি আমেরিকা। সেই কারণে আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএর বিরুদ্ধেও বহু মানুষ প্রশ্ন তুলেছেন। আমেরিকা চাইছিল না ভারতবর্ষ যেন কিছুতেই পরমাণু বোমায় শক্তিধর হোক, চাইছিল না চীন। সেই সময় রাশিয়াকে ধরে ভারতবর্ষ যেন কোনোভাবেই পরমাণু বোমায় স্বয়ংসম্পূর্ণ না হয় সেই ব্যবস্থার জন্য নন প্রলিফারেশন ট্রিটির উদ্যোগ নিয়েছিল। তাই ভারতবর্ষকে পিছিয়ে দিলেও যোগ্যতার দিক থেকে ভারতীয় বিজ্ঞানীদের কখনোই পিছিয়ে দেওয়া যাবে না, তা পুনরায় প্রমাণ করে ছেড়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। তাই ভারতীয় বিজ্ঞানীদের এমন মৃত্যু যেন আর না ফিরে আসে, ভারতীয়দের জন্য জয় হিন্দ কমেন্টে লিখুন। আগামী দিনে ভারত যেন সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে একজন গর্বিত ভারতবাসী হিসেবে, ঠিক এমনটাই দাবি রাখুন কমেন্ট বক্সে। নমস্কার।